প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চ্যানেলের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা হিয়া। আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে। প্রবাসের কথা অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো দীর্ঘদিন নিউ ইয়র্কে অবস্থান করছেন এমন একজন মানুষ যিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছেন বর্তমানে, কিন্তু তিনি একজন সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন বাচ্চু। তার কাছে আমরা শুনবো তার দেশ ছেড়ে প্রবাসে আসার একটু গল্পটা ছোট করে শুনবো। থ্যাংক ইউ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ, এত একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য অত্যন্ত ধন্যবাদ, এবং সাথে সাথে চ্যানেল আইকেও ধন্যবাদ আমার এত সুন্দর একটা প্ল্যাটফর্ম রাখার জন্য প্রবাসীদের। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনার কাছে একটু জানতে চাইবো প্রথমে যে আপনি তো একজন ছাত্র নেতা ছিলেন, ছাত্র রাজনীতি করতেন, তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে আপনি ছাত্র রাজনীতি ছেড়ে হঠাৎ প্রবাসে কেন এলেন, সেই গল্পটা একটু ছোট করে যদি বলেন। অ্যাকচুয়ালি সে তো অনেক কথা, এত সময় তো আমি পাবো না, আপনারা তো স্বল্প পরিসরে একটু বলি। জি, অ্যাকচুয়ালি আমার ফিজিক্যাল ছাত্র রাজনীতি শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জাসদ ছাত্রলীগ করতাম আমি, মোটামুটি প্রথম সারিতেই ছিলাম। আচ্ছা, এত বেশি জন নাই দিলাম। এরপরে ইউনিভার্সিটি জীবন শেষ হওয়ার পরে ঢাকায় আমরা সেটেল, ঢাকায় আমার বাড়ি। ঢাকাতে আসলাম, তখন জিয়াউর রহমান মৃত্যু ঘটে। জিয়াউর রহমান মৃত্যুর পর এরপরে জেনারেল এরশাদ যখন ক্ষমতা নেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, তখন উনি আমাদের হাতে গোনা, আমার খুব সম্ভবত 17 জন, ওর মধ্যে আমি একজন ছিলাম। ওনার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর যে সিএনসির যে অফিসের পিছনে আমাদেরকে ডাকা হয়। উনি তখন আমাদেরকে বললেন যে আসো একটা নতুন বাংলাদেশ গড়ি, বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র দূরীকরণ, বিভিন্ন ফর্মুলা দিয়া প্রশাসন বিকেন্দ্রীকরণ আমাদের হাতে 18 দফা তুলে দিলেন। যে নতুন একটা বাংলাদেশ গড়ি, চলো। 18 দফা তুলে দিয়ে সেই আমলের ডিজিএফআই মাহমুদুল হাসান এবং তার পিএস, ওনার পিএস কর্নেল শামসুদ্দিন, ওনাদেরকে দায়িত্ব দেন। দায়িত্ব দেওয়া শিল্পকলা একাডেমিতে একটা রাজনৈতিক স্কুলও খোলেন। এবং উনি আমাদের সাথে প্রমিস করেন যে যদি কোনোদিন উর্দি ছেড়ে রাজনীতিতে আসি, জাতীয় রাজনীতিতে আসি, তাহলে তোমাদের সাথে নিয়ে নামবো। আমরা ওনার কথা সরল বিশ্বাস করলাম। সবাই মিলে সারা বাংলাদেশে ডিজিএফআই কর্নেল ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং কর্নেল শামসুদ্দিনের গাইডে সারা বাংলাদেশে আমরা শক্তিশালী একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন, তৈরি করি। কিন্তু হঠাৎ করে উনি আমাদেরকে না জানিয়ে, ওনার কথা উনি ভঙ্গ করে, না জানিয়ে সেই গতানুগতিক রাজনৈতিক দল জাতীয় পার্টি গঠন করেন। তখন থেকেই আসলে আর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে কি হয় আপনার তো জানা আছে। তখন এই রাজনৈতিক কারণেই নিজের জীবন বাঁচানোর জন্য, পরিবারের রক্ষা করার জন্য দেশ থেকে বাধ্য হলাম, প্রবাসের কথা বলছি আপনার সামনে। অনেক ধন্যবাদ আপনাকে। তো একটু জানতে চাইবো, এই যে এখন বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের পট পরিবর্তনের পর যে নতুন সরকার গঠিত হলো, তো এই সরকারের কাছে আপনার কি প্রত্যাশা আছে নতুন করে? ডক্টর প্রফেসর ইউনূস বাংলাদেশের জন্য একটা কিছু করা, এটা তো ওনার জন্য, যদি উনি সময়, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, তাহলে অবশ্যই সেটা উনি পারবেন। তবে যেহেতু জিজ্ঞেস করছেন ওনার এই নতুন সরকারের কাছে প্রত্যাশা, তো আমি দেশবাসীর বরাবরে দু একটি কথা বলতে চাই নতুন সরকারের কাছে আমার প্রত্যাশার ব্যাপারে। এই জন্যই আশাবাদী, গত 53 বছর পর একজন সঠিক ব্যক্তি এবং যোগ্য ব্যক্তি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে আছেন। তবে আমি আরেকটু কথা বলি, অবকাঠামোগত দিক থেকে আমাদের দেশের যে উন্নয়ন খাতগুলি, যেমন সমুদ্র জয়ের পর নেদারল্যান্ড থেকে অফার আসছিল যে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের 1 লক্ষ বর্গ মাইল অর্থাৎ
দুইটা বাংলাদেশ সমান প্রোটেক্ট করে বাদ দিয়ে এটাকে মূল ল্যান্ডের সাথে অ্যাড করে দেওয়ার জন্য নেদারল্যান্ড আসছিল ফার্স্ট। সেটা তারা কেন করতে পারলো না বা সরকার কেন দিল না সেই ব্যাপারে আমি বিস্তারিত জানি না, কিন্তু তারা আসছিল এটুকু আমি জানি। এরপরে গভীর সমুদ্র বন্দরে আন্তর্জাতিক পোর্ট বানানোর জন্য বিভিন্ন দেশ থেকে অফার আসছিল, সেটা আজ পর্যন্ত কেন হচ্ছে না এইটা। প্লাস আমাদের দেশের আমাদের অংশের সমুদ্র সীমায় পর্যাপ্ত অপুরন্ত রত্ন ভাণ্ডার পড়ে আছে এবং সেসব বিভিন্ন কারণে আমি আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, আচ্ছা, বাংলাদেশি ইউনাইটেড ফোর্স BUF, ওখানে আমি বিস্তারিত লিখেছি কেন এটা হচ্ছে না। এই যে সমুদ্র প্রাকৃতিক সম্পদ আরোহণের জন্য আজ পর্যন্ত কেউ কোনো ব্যবস্থা করে নাই। তা এগুলোই আমার প্রত্যাশা এই সরকার অত্যন্ত বিচক্ষণভাবে করতে পারবেন। তবে একটা জিনিস শুধু আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, নিঃস্বার্থে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আমি অনুরোধ করব, অত নিঃস্বার্থে ডক্টর ইউনূসের পাশে থাকা উচিত সবাই। এবং নতুন প্রজন্মের যে বাংলাদেশের যে প্রত্যাশা সেটা আমরা আসলে সবাই দেখতে চাই। আমাদের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেছেন। এরপরে রিসেন্টলি একটা বিশাল একটা বন্যা, লক্ষ লক্ষ মানুষ পানিতে ভাসছে, লক্ষ লক্ষ ফসলাদি নষ্ট হয়েছে, এটাও একটু ভাবতে হবে। আর এত বড় জটিল সমস্যা, প্রত্যেকটা সেক্টরে আমাদের সমস্যা, এগুলা ফিক্স করার জন্য একটু তো সময়ের তো দরকার। যেমন আরেকটু কথা বলি, এই যে কয়েকদিন আগে কাঁচামরিচ 400 টাকা থেকে 1200 টাকা, দেখেন আমরা এমনভাবে গঠিত, আমাদের সরকারগুলি এমনভাবে আমাদেরকে, আমরা অলস। আমরা নিউ ইয়র্কে বাস করি, আমার ব্রুকলিনের বাড়িতে আমরা মাত্র 4 মাস নিউ ইয়র্কে আমরা সামার পাই, আমরা গাছপালা লাগানোর সুযোগ পাই, শাকসবজি আমরা এই 4 মাসের মধ্যে। এরপরে তো আইস, কোনো গাছে পাতা থাকে না। কাঁচামরিচ আমার হিসাবে একটা টবে বা 2টা টবে 2-4টা কাঁচামরিচ গাছ লাগাইলে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে টবের মধ্যে, তাহলে কিন্তু আমাদের চাহিদা পূরণ হয়ে যায়। কিন্তু আমরা এগুলো কি করে না করে কি করছি, আমরা প্রায় 100% আমরা ইম্পোর্ট, আমদানির উপর নির্ভর হয়ে গেছিলাম। জাতীয় কোনো দিক নির্দেশনা ছিল না। তো এখন সত্য কথা বলতে যেটা, আমরা বাংলাদেশ কেউ মুখাপেক্ষী না হয়ে নিজেরা প্রোডাকশন করেন, আর স্বল্প সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে যেভাবে ডক্টর ইউনূস আস্তে আস্তে হ্যান্ডেল করতেছেন, একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন সবাই। ধন্যবাদ আপনাকে। একটু আসি অন্য প্রসঙ্গে, যে আপনি তো বাংলাদেশের ছাত্র রাজনীতি করতেন, তো এখন প্রবাস জীবনে আপনার কাছে তুলনা করলে আপনার কাছে কি মনে হয় যে কোন জীবনটা আপনার ভালো ছিল, এই সময়টা নাকি সেই সময়টা, ফেলে আসার সময়টা? ধন্যবাদ। এক কথা বলতে গেলে, সত্য কথা বলতে কি, যেখানে জন্ম নিয়েছি, জন্মের নারীর টান বাংলাদেশের জন্য, এটা তো অন্যরকম। আর এখানে প্রবাসে এসে অনেক কিছু শিখলাম, নিয়ম কানুন। যখন আমাদের দেশে মনে করেন একটা রাস্তা, শর্টকাট একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতেছি, শর্টকাট একটা রাস্তা, একজন আসবে একজন যাবে, এইসব দেশে দেখলাম কে আগে ওরে জায়গা দিবে, আর আমাদের দেশে হলো ধাক্কা দিয়ে চলে যাওয়া। এই ধরনের অনেক কিছু শিখছি। মানে ওই যে আমাদের দেশে বলে না যে গেলে পেছন থেকে টেনে ধরে, যে বাড়তে দিবে না। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে সবাইকে, মানে এখানে আসলে এখান প্রবাস জীবনের যেটা আপনি বললেন শিখলাম, যে এখানে আসলে কারো মধ্যে ওই ইয়েটা, হিংস্রতা বা এই যে ওই মনোভাবটা আসলে খুব কম দেখা যায়। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন এই দেশে বা উন্নত দেশগুলিতে আজকে যে শিশুটি জন্ম নেয়, সেই শিশুটি এমনভাবে টেক কেয়ার করে যেমন আগামীতে সে প্রেসিডেন্ট হইতে পারে। কিন্তু আমাদের দেশে এই যে 53 বছর যে কথাগুলি বলছিলাম, রাজনীতি দলীয়করণ এবং পারিবারিকীকরণ, এটা আমাদের অনেক ক্ষতি করছে।
তো আমি একটু জানতে চাইবো আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার, যে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীরা কি পদক্ষেপ রাখতে পারে বলে আপনি মনে করছেন? মানে এটা কি সম্ভব যে রাখতে চায়? দেখেন, আমরা যদি, কারণ হচ্ছে যে আমি এই জন্য প্রশ্নটা করলাম যে প্রবাসী থেকেও বাংলাদেশিরা কি করতে পারে, এই জন্য বললাম যে দেশটা তো আসলে আমাদের সবার। আপনাকে আমি বলছি একটু আগে যে আমাদের যে মাটির টান, এটা কিন্তু আছে। সম্ভাবনাময় ক্ষেত্রে আমাদের প্রবাসীদেরকে যদি একটা ফিক্স কোনো প্রজেক্ট দাঁড়া করায় দেয় আমাদেরকে, আমরাই তো ইনভেস্ট করব। আমাদের যেমন আবুধাবিতে, যেখানে আমি 9 বছর ছিলাম, 9 ইয়ার ছিলাম আবুধাবিতে, ওখানে যেখানে গ্যাস তৈল অফশোর অ্যান্ড অফশোরে যে পাওয়া গেছে, ওখানে যারা ল্যান্ডের মালিক ছিল তাদের সবাইকে শেয়ার হোল্ডার বানিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমরা যদি সেই আমাদের ইনভেস্টমেন্টের যদি আমরা যদি নিশ্চয়তা পাই, কিছু লাভ সহ যদি আমরা পাই, আমরাই তো যথেষ্ট। এরকম একটা প্রজেক্ট করে আমাদের কাছে দেখ না বর্তমান সরকার, আমরা ইনভেস্ট করব না, সেটাই সেভাবে আমরা পার্টিসিপেট করব। আমার দেশকে, আমাদের জন্মগ্রহণ দেশে করেছি, তার উন্নয়নশীল দেশে পৌঁছানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।